আসসালামু আলাইকুম। ফিজি নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা জীবনের গল্প। যারা দেশ এবং বিদেশ থেকে সরাসরি আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ফিজি নিউজ 24 এর ক্যাম্পাস আড্ডা জীবনের গল্প 16তম পর্বে আজকের অতিথি মুস্তাফিজুর রহমান শামীম, প্রভাষক ইংরেজি বিভাগ, বেড়ামারা কলেজ, কুষ্টিয়া। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান শামীম একজন প্রতিভাধর মানুষ। আমরা ফিজি নিউজ 24 সবসময় সেই সব মানুষদেরকে আমন্ত্রণ করি আমাদের এই অনুষ্ঠানে, যারা বিভিন্ন প্রতিভা নিয়ে এই বাংলাদেশে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় আছেন। তাদেরকে যেন আমরা সারা বাংলাদেশে পরিচিত করতে পারি, সেটাই আমাদের ফিজি নিউজ 24 এর লক্ষ্য। শামীম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি অপু। তোমাদের ফিজিও নিউজ 24 এর যারা দর্শক দেখছেন আপনারা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শামীম ভাই, আমাদের এই ফিজি নিউজ 24 আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের মতন মানুষদেরকে যেন আমরা সমাজে প্রতিটি মানুষের কাছে পরিচিত করতে পারি, কারণ আপনারা সমাজে বিভিন্ন জায়গায়, জেলা উপজেলায়, থানা লেভেলে আপনারা যখন প্রতিটা মানুষকে সৎ ভালো পরামর্শ দিচ্ছেন এবং মানুষদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এবং সমাজের যে স্তরের মানুষরা এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে আপনারা প্রতিনিয়ত উৎসাহিত দিয়ে যাচ্ছেন। আমরা আজকে আপনার কাছ থেকে কিছু শুনবো, আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন, কিভাবে আজকে আপনার এই অবস্থান, কিভাবে এই অবস্থান আপনি তৈরি করলেন। আমরা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাবো, আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন, কিভাবে আপনার শুরুটা হলো। ধন্যবাদ অপু। আমার আসলে পড়াশোনার কথা বলতে গেলে আমার তো প্রত্যেকটা মানুষেরই শুরু হয় প্রাইমারি স্কুল থেকে। তো সেগুলো প্রাইমারি স্কুল, হাই স্কুল সেটা আমাদের এলাকাতেই। কলেজ তারপরে আস্তে আস্তে কলেজ থেকে বাইরে গিয়েছে রাজশাহী, তারপর রাজশাহী থেকে ঢাকা। তো পড়াশোনায় আসলে খুব একটা ভালো কখনোই ছিলাম না, মোটামুটি মধ্যম সারির ছাত্র ছিলাম। তো যাই হোক, এই কারণে পড়তে হয়েছে, আমার গ্রাজুয়েশনটা করতে হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে পরবর্তীতে আবার এলএলবি করেছি, এবং ইএলটি তে আবার ঢাকা ইউনিভার্সিটির ভাষা ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেছি। তো এই হলো পড়াশোনার আপাতত আমার চলমান মানে পড়াশোনার অবস্থা। তারপরেও আরো কিছু পড়ার ইচ্ছা আছে সময় সুযোগ সাপেক্ষে। তো পড়াশোনার ব্যাপারে এটা হলো যে আমি চাকরি শুরু করেছিলাম 2009 সালে, যখন আমার অনার্স কমপ্লিট হয়ে যায়। তখন আমি শুরুতে একটা স্কুলে ঢুকেছিলাম, ঢাকাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো সেখানে ও লেভেলের টিচার ছিলাম। তারপরে সেই জায়গা থেকে ব্যাংকে ঢুকেছি, ইস্টার্ন ব্যাংকে। তো ব্যাংকে যেই আসলে যান্ত্রিক জীবন, সেটা আমার একেবারে ভালো লাগেনি। আমি সবসময় চাই যে একটু মানে নিরিবিলি থাকতে, একটু মানে আরামায়েশ আমার বেশি ভালো লাগে, যে একটু রিল্যাক্সে থাকার। এবং আমি আমার কিছু কাজ, আমার যেই কিছু ক্রিয়েটিভ কাজ, সেই কাজগুলো করার জন্য একটা প্ল্যাটফর্ম আমি খোঁজ করছিলাম, যে আমি এমন কিছু করতে চাইতাম যে যে পেশাটার সঙ্গে আমার এই কাজগুলো অ্যাডজাস্ট হয়, আমি যেন সেই সুযোগটা পাই। তো অবশেষে আসলে টিচিংটা আমার কাছে মনে হলো যে এটা বেস্ট। আমি এই টিচিং এর পাশাপাশি আমি আমার যে কাজগুলো সেগুলোকে কাজে লাগাতে পারবো। তো তারপরে যাই হোক, এখন আমাদের এলাকাতে 2012 সালে আমাদের এলাকাতে আমাদের যে কলেজটা, ভেড়ামারা কলেজ, এটা অনেক পুরাতন একটি কলেজ, মানে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় কলেজ বলা যায় এটাকে। যে এই কলেজটাতে এক চাকরির সুযোগ হলো। তো সেই সুবাদে 2012 সালে আমি এখানে এসে জয়েন করলাম, এবং তারপরে আমি বিভিন্ন কাজকর্ম, সামাজিক সাংস্কৃতিক কাজ, সমাজ সেবামূলক কাজ, আমার লেখালেখি যেগুলো আগে ছাত্র জীবনে মোটামুটি করতাম, সেগুলোকে আরো বেশি সিরিয়াসলি নিলাম। তারপরে মানুষের সঙ্গে কমিউনিটি তৈরি করলাম। তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ হয়ে পড়লাম, যশোর বোর্ডে শিক্ষা বোর্ডের বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ হয়ে আছি, এবং চেষ্টা করে যাচ্ছি এডুকেশন সেক্টরে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় আমি ট্রেনার হিসেবে কাজ করছি, এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছি। তথ্য অধিদপ্তরে মোটিভেশনাল স্পিকার হিসেবে একটা প্রজেক্টে কাজ করেছি। মানে আর টিচিং এ
সঙ্গে যেহেতু আছি, আমার অনেক শিক্ষার্থীরা আছে, তাদের সঙ্গে নিয়েও আমি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত আছি। এই কোভিড-19 চলাকালীন সময়ে আমি যে কাজগুলো করছি ঘরে বসে, সেটাও তোমার মতোই এরকম আমি বিভিন্ন মানুষের সঙ্গে কানেক্ট করছি এই লাইভ স্ট্রিমের মাধ্যমে, বিভিন্ন মানুষকে নিয়ে আসছি। আর আরেকটি কাজ করছি, সেটা হলো যে আমরা ফ্রি, এখানে একটি অর্গানাইজেশন আছে, তারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে, সেই কাজের সঙ্গে যুক্ত ছিলাম করোনার মধ্যে, মানে ভ্রাম্যমাণ ক্লিনিক যেটা। তারপরে এখন আরো করোনাকালীন সময় যারা মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে, তাদের দাফন কাফনের জন্য কিছু ব্যাপার স্যাপার আছে, সেই কাজগুলোর সঙ্গেও আমি ইনভলভ আছি। একটা আমাদের টিম আছে, সেই টিমটার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো যাই হোক, এই ধরনের ভার্সেটাইল কাজ, এগুলো আসলে আমার শখ ছিল যে আমি বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকবো। ছাত্র জীবন থেকে এগুলো ভেবে আসছিলাম। তো এইগুলো করার ইনশাল্লাহ সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। আমি পাশাপাশি টিচিং এর পাশাপাশি আমি এই কাজগুলো করে যাচ্ছি। মুস্তাফিজ ভাই, আপনি আপনার জীবনের কিছু কথা বললেন। আমরা আপনার প্রাইমারি স্কুলের নাম এবং হাই স্কুল, সেই স্কুলের নামগুলো যদি আমাদের দর্শকদেরকে বলেন, আপনার গ্রামের বাড়ি সেই নামগুলো যদি একটু বলেন তাহলে একটু খুব সহজ হবে। আচ্ছা, আমার প্রাইমারি স্কুল এখানে ভেড়ামারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা বিনয় স্কুল নামে পরিচিত। মানে বিনয় বাবু সেখানকার হেডমাস্টার ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন স্কুলটার, সেই থেকে বিনয় স্কুল নামে পরিচিতি পেয়েছে স্কুলটাকে। এটা আমার প্রাইমারি স্কুল। তারপরে আমার হাই স্কুল হলো ভেড়ামারা মডেল হাই স্কুল। ভেড়ামারা মডেল হাই স্কুলটা অনেক নাম করা। এক সময় এখান থেকে এখনো অনেক ভালো রেজাল্ট করে শিক্ষার্থীরা। যখন ডিভিশনে ছিল রেজাল্টটা, অর্থাৎ গ্রেডিং এ ছিল না, ওই সময় ভেড়ামারা মডেল হাই স্কুল থেকে অনেক শিক্ষার্থীরাই প্রতি বছর মানে খুব ভালো রেজাল্ট করতো এবং বোর্ডে প্লেস করতো, যেটাকে আমরা বোর্ড স্ট্যান্ড বলেছি সেই সময়। তো প্রত্যেক বছরই দু একজন এরকম থাকতো আর কি, প্রায় বছরই। তো তারপরে আমি আমার কলেজ লাইফ চলে গিয়েছে রাজশাহীতে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তারপরে সেখান থেকে হলো ঢাকাতে ইয়েতে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি। তারপরে মাস্টার্স তো এর আগে বললাম যে ইএলটি তে করেছি, ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তো। আর তারপরে যেগুলা চলেছে সেগুলো আসলে জানার জন্য, শেখার জন্য। যেমন ল করেছি, 2 বছরের ল যেটা করেছি। এখনো একটা পড়া চলমান আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে করছি, সেটা হলো লিডারশিপ নিয়ে কাজ করছি। এই যে বিষয়গুলো, এগুলো মানে লেখাপড়াটা আসলে তো এর কোনো শেষ নাই। যখন যেটা মনে হয় ভালো লাগে সেটাই পড়ি, আগ্রহ থেকে পড়া। মানে চাকরির জন্য যেটুকু লেখাপড়ার দরকার ছিল, যেই ডিগ্রি গুলো দরকার ছিল, যেই কোয়ালিফিকেশন দরকার ছিল, সেটুকু তো অর্জন করে চাকরিতে ঢুকতে হয়েছে। এখন আসলে যেগুলো করছি সেগুলো জানার জন্য, শেখার জন্য এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য। আচ্ছা। ভাই, আপনার স্কুল জীবনে কিছু বন্ধু বান্ধব আছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু বন্ধু থাকে, প্রিয় অপ্রিয়, আমরা যাই বলি না কেন, হৃদয়ে কিছু বন্ধু স্থান নেয়। আমরা অনেক সময় বলি একজন বন্ধু একটি লাইব্রেরির সমান। তো সেই ক্ষেত্রে আপনার জীবনে কিছু বন্ধু আপনাকে আপনার জীবনে কি ধোলা খায়, এমন কিছু বন্ধু বান্ধব আছে কি যাদেরকে আপনি খুব মনে পড়ে, এবং প্রিয় কিছু শিক্ষক যাদের সান্নিধ্য পেয়ে আজকে আপনি মুস্তাফিজুর রহমান শামীম হিসেবে সারা বাংলাদেশে এবং আপনার কুষ্টিয়াতে, তারপরে আমাদের কাছে, প্রতিটা মানুষের কাছে, আপনার প্রিয় মানুষগুলোর কাছে আপনি পরিচিত হয়েছেন, সেই প্রিয় শিক্ষকগুলোর কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই। আসলে আমি প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে একটা এইম থাকে, একটা গোল থাকে। কাউকে না কাউকে তো আমাকে আসলে আইডল হিসেবে মেনে, মানে আমাকে ফলো করতে হয়েছে। তা আমার স্কুলে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক, সব শিক্ষকই আসলে সবাইকে আমি রেসপেক্ট করি, সবার কথাই আমার খুব মনে পড়ে।
তার মধ্যে আমার প্রাইমারি স্কুলের ম্যাডাম যিনি ছিলেন আমাদের আমেনা ম্যাডাম, ওনার কথা খুব উনি এখন রিটায়ার করেছেন রিসেন্টলি, তবে ওনার দিক নির্দেশনাগুলো আমার এখনো মনে পড়ে। তারপরে হাই স্কুলে আমাদের ভেড়ামারার মানে সবার প্রিয় শিক্ষক হেড স্যার বললে আসলে ওনাকেই বোঝানো হয় এখন পর্যন্ত, মানে উনি অনেক হেড স্যারদেরও হেড স্যার। মানে ভেড়ামারার এখনো প্রত্যেকটা স্কুলের কলেজে তার অসংখ্য শিক্ষার্থী আছে, এবং দেশের বাইরের অনেক বড় বড় পর্যায়ে তার শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক, রুহুল ইসলাম স্যার এবং আরেকজন মানে অসম্ভব ভালো মনের মানুষ, অসম্ভব মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, আমাদের শ্রদ্ধেয় আনারুল আজিম স্যারের যে আসলে পার্সোনালিটি, এটা মানে বলে শেষ করা যাবে না। এখন বলতে পারো যে আমি আমার যে মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, আমার যে পার্সোনালিটি, আসলে এই যে বিষয়গুলো, এই শিক্ষাগুলো আমাদের সেই শিক্ষকগুলো, ওই সময় শিক্ষকগুলো এমন ভাবে আমাদের মধ্যে দিয়েছেন, মানে একাডেমিক যে ব্যাপারগুলো ছিল, যে একাডেমিক পড়াশোনা, এটা তো আসলে এক এক শিক্ষকের কাছে এক এক রকম হয়, এক এক শিক্ষার্থী এক এক রকম ভাবে গ্রহণ করে, কারো মেধা কম থাকে, কারো মেধা বেশি থাকে। তো এইগুলো অ্যাজ ইউজুয়াল, মানে বইয়ের পাতা পুঁথিগত বিদ্যা যেটা, সেটা অ্যাজ ইউজুয়াল, সেটা যে যার মতো করে গ্রহণ করতে পারে, যে যার ধারণ ক্ষমতা বেশি সে বেশি ধারণ করতে পারে। কিন্তু এই যে নৈতিকতার যে শিক্ষাটা, এই শিক্ষাটাই আসলে মানুষকে পরিবর্তন করে দিতে পারে, যে মানসিকতাকে পরিবর্তন করে দিতে পারে। যে আমি মোস্তাফিজুর রহমান শামীম আজকে বিভিন্ন জায়গায় সারা দেশের শিক্ষকদের কাছে পরিচিত, এবং বিভিন্ন কাজ করে যাচ্ছি, সবাই আমার কাজগুলোকে বাহবা দিচ্ছে, সবাই আমার প্রশংসা করছে। আসলে মূল বিষয়টা আসলে এই কাজে যে ধরনগুলো, সেইগুলো এসেছে আমার পার্সোনালিটি থেকে, মানবিক মূল্যবোধ থেকে, যে আমি যে কোনো কাজকে চেষ্টা করছি যে আমার সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার। তো এই শিক্ষাগুলো এসেছে মূলত আমাদের এই স্যারগুলোর কাছ থেকে, আজিম স্যারের কাছ থেকে, রুল স্যারের কাছ থেকে, আমাদের এই যে আমেনা ম্যাডামের কথা বললাম। এইরকম অনেক শিক্ষক আছেন, বিশ্ববিদ্যালয়ে যে অনেক শিক্ষক পেয়েছি। প্রফেসর রেজাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি প্রফেসর ছিলেন, আমাদের ক্লাস নিতেন। তো উনার কাছ থেকে উনি প্রয়াত হয়েছেন। তো স্যারের কাছ থেকে যা শিখেছি সেটাও আসলে অসাধারণ। মানে উনারও সেই রকম যে মূল্যবোধ যেটা ছিল, পার্সোনালিটি যেটা ছিল, সেটা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। যে আমাকে আসলে সবসময় আমি মনে করেছি যে এই যে যখনই পার্সোনালিটির কথা আসে, যখনই মূল্যবোধের কথা আসে, অর্থাৎ মোরালিটির কথা আসে, তখন এই শিক্ষকদের কথাগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে। তারপরে এছাড়াও আমি অনেক শিক্ষকদের এখনো ফলো করি, যেমন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, তার কথা আমি এখনো শুনি। বিভিন্ন লেকচার তার ইউটিউবে হোক, বিভিন্ন প্রোগ্রামের হোক, আমি ইউটিউবের লেকচার মাঝে মধ্যেই সপ্তাহে একটা দুইটা লেকচার তার আমি শুনি। এবং তাছাড়াও বাংলাদেশের আরো যারা নাম করা প্রফেসর আছেন, আনিসুজ্জামান স্যার, স্যার সলিমুল্লাহ সহ আরো অন্যান্য দেশের যারা নাম করা ইউনিভার্সিটি যারা টিচাররা আছেন, তাদের কথাবার্তা, তাদের বিভিন্ন প্রোগ্রামেও আমি বিভিন্ন ওয়েবিনার সেমিনার, সিম্পোজিয়াম, এই ধরনের কনফারেন্সে আমি অ্যাটেন্ড করি শুধু তাদের কথা শোনার জন্য। তো যাই হোক, এইভাবে আমি আমার নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। এবং আমি একজন শিক্ষক, কিন্তু আমি সবসময় নিজেকে একজন শিক্ষার্থী মনে করি। আমি একজন নিজেকে ছাত্রই মনে করি। যে সুনির্মল বসুর সেই বিখ্যাত কবিতাটা হয়তো তুমি অবশ্যই পড়েছো, যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তো আমার কাছে আসলে যেখানেই যাই সেখান থেকে কিছু শেখার আছে এমন মনে হয়। আমার শিক্ষার্থীদের কাছ থেকেও আমি শিখি, কারণ এমন কিছু হয়তো বা আছে যে তারা আমার চেয়ে সেটা ভালো জানে। তো এই যে বিষয়টা, আর বন্ধুদের যে বিষয়টা তুমি বলেছো, যে বন্ধু আসলে কারা হতে পারে, তেমন বন্ধু বন্ধু তো আমার অসংখ্য বন্ধু। আমার আসলে আমার চেয়ে কম বয়স্ক মানুষ আমার বন্ধু আছে, আবার আমার চেয়ে দ্বিগুণ বয়সের মানুষ, অর্থাৎ 65-70 বছর বয়সের মানুষও আমার বন্ধু আছে। এরকম অনেকেই আছে। মানে আসলে সম্পর্কটা আসলে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, মন মানসিকতার মনস্তাত্ত্বিক যে মিল, সেটার একটা ব্যাপার থাকে বন্ধুত্বের ক্ষেত্রে। স্কুল কলেজের যে যারা থাকে, তারা স্কুলমেট, কলেজমেট, অর্থাৎ ক্লাস ফ্রেন্ড, আমরা যাদেরকে আমরা বলছি, ক্লাসমেট যাদেরকে আমরা বলি, সেটা একটা বন্ধুত্ব। আর একটা বন্ধুত্ব হলো যে যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়, সেটা আর একটা বন্ধুত্ব। যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায় এরকম বন্ধু আসলে হাতে গোনা কয়েকটা। বিশ্ববিদ্যালয়ে যাকে পেয়েছি, সে আমার খুব কাছের বন্ধু ছিল, এবং যার ফলশ্রুতিতে সে আমার রুমমেটও ছিল।
বিশ্ববিদ্যালয় জীবনে তার সঙ্গে আমি একই জায়গায় একই রুমে থেকেছি। তো তার নামও শামীম আর কি, শামীম আনসারী তার নাম। তো সে আমার খুব কাছে, মানে তার সঙ্গে সবকিছু শেয়ার করা যেত, মানে সেও আমার সঙ্গে সবকিছু শেয়ার করতো। যে একজন আর একজনের বিপদ আপদ, যে কোনো সমস্যা দরকার হলে আমরা আসলে নিজেদের সমস্যা মনে করতাম। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে হয়ে যায় মানে। উম, আর যদি বলো যে আমার কাছে যে প্রশ্ন যদি করো যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধুকে, আমি এক কথায় উত্তর দেবো যে আমার বাবা মা। এটা চাই আসলে আর উত্তর আমার কাছে আর নেই, যে আমার বাবা মা চেয়ে ভালো বন্ধু আমার পৃথিবীতে আর কেউ নেই। যদি মানে মার্কিং করতে হয়, রেটিং দিতে হয়, তাহলে তাদের জন্য, বাবা মার জন্য 5 স্টার, আর বাকিগুলোর জন্য 4 স্টার। অপু, হ্যাঁ, তারপরে তোমার প্রশ্ন বলো। শামীম ভাই, আমরা জানি আপনি গান গান পছন্দ করেন, কবিতা পছন্দ করেন, তারপরে আপনার যে শিক্ষকতা, এত কিছু আপনি কিভাবে মেনটেন করেন? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। যে এই প্রশ্নটা অনেকে আমাকে করে যে এত কিছু আসলে কিভাবে সম্ভব। মানে সেদিনকে আমার একজন শিক্ষার্থী, সে মাস্টার্স কমপ্লিট করে চাকরি করছে। সে বলছে যে স্যার, আপনি এই যে শিক্ষকতা করে মানে বাসায় যান, আবার এই কাজগুলো কিভাবে করেন, এত এনার্জি মানুষের থাকে কি করে? আসলে মূল বিষয়টা হলো যে তোমার যদি কোনো কিছুর মধ্যে ভালো লাগা কাজ করে, তাহলে সেটা একটা ফুয়েল হিসাবে কাজ করে। ভালো লাগাটাই তো আমাদের মনকে ভালো রাখে, শরীরের ইমিউনিটি বাড়ায়। তা আমার এই যে কাজগুলোর মধ্যে আমি ভালো লাগা খুঁজে পাই। যে আমি গান করি, আমি বিভিন্ন গানের অর্গানাইজেশনের, মানে আমি লালন একাডেমির লাইফ মেম্বার হিসাবে আছি। তারপরেও বিভিন্ন আমি শিল্পকলা একাডেমি সহ আরো বিভিন্ন জায়গাতে আমি ইনভলভ আছি। গানটা আসলে আমি প্রফেশনালি কখনো নেইনি, আমি নিজের মনের খোরাক জোটানোর জন্য। যে আমার এখন দেখা গেল যে একটু আম, আম, ইয়া, মানে একঘেয়েমিটা কাটাতে হবে, ঠিক আছে, আমি একটা গান করি। এই যে গানটা আমি করছি, গানটা আমি দেখা গেল রেকর্ড করলাম। রেকর্ড করার পরে আমি আমার মানুষদের অনুপ্রেরণা পাওয়ার জন্য, তাদের মন্তব্য জানার জন্য আমি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করলাম। এই যে একটা কাজ, এই কাজের মধ্যে আমি আছি, এই কাজগুলো করতে আমার বেশ কিছু সময় কেটে গেল। তো এই এই যে শখটা পূরণ করা, এই শখটা আসলে জাস্ট মনের ভালো লাগার থেকে। আমার আমার মানে পেশার বাইরে, আমার শিক্ষকতার বাইরে যতগুলো কাজের সঙ্গে আমি ইনভলভ, সবগুলো আমার আসলে শখ থেকে করা। মানে কোনোটাই বাকিগুলো প্রফেশনালি না। আমার প্রফেশন হলো আমি একজন শিক্ষক। আর এর বাইরে যতগুলো কাজ আছে, গান, কবিতা লেখা, গল্প লেখা, কলাম লেখা, আমি একজন কলামিস্ট হিসাবে পরিচিত। তো এই যে লেখালেখি, তারপরে কবিতা বলো আর যেটাই বলো, সবকিছুই মানে আমি সব সময় মনে করি যে একজন টিচার যিনি, তিনি হবেন একজন দার্শনিক, তিনি হবেন একজন মনোবিজ্ঞানী। একজন টিচার মানেই শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, টিচারদের অনেক সামাজিক দায়বদ্ধতা আছে। আর আমি যদি কালচারাল অ্যাক্টিভিটিস আমার সঙ্গে ইনভলভ রাখি, আমি যদি সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার সঙ্গে ইনভলভ রাখি, তাহলে আমি শুধু ক্লাসরুমের টিচার না, আমি টিচার পুরা সমাজের। আমাকে এইভাবে তৈরি করতে হয় নিজেকে, যে আমি সমাজের একজন শিক্ষক হতে চাই, শুধু নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে নয়। ধন্যবাদ অপু। না, আমরা ফিউশন 24 ক্যাম্পাস আড্ডা জীবনের গল্প, আসলে আমরা এই অনুষ্ঠানে আমাদের জীবনের কিছু গল্পগুলি থাকে যেগুলো ক্যাম্পাসে আমরা আনন্দ করি, তারপরে মানুষের জীবনের গল্প ক্যাম্পাস যখন শেষ করি, ক্যাম্পাস লাইফ, তারপরে আমাদের জীবনটা আসে। আমরা জীবনের সাথে জড়িয়ে যাই, আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাই। আমরা ইচ্ছে করলেও আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে আমরা দেখা করতে পারি না, হয়তো আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে। যেমন আপনি আপনার প্রিয় কিছু শিক্ষকের নাম বলেছেন, আমেনা ম্যাডাম, রুহুল ইসলাম, আজিম স্যার, রাজাউর রহমান স্যার, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। তারপরে আপনার প্রিয় বন্ধু, যে আপনার সাথে দীর্ঘ সময় আপনার সাথে একসাথে ঘুমিয়েছে, খেয়েছে, থেকেছে, শামীম আনসারী। এই যে মানুষগুলিকে আপনি প্রতিনিয়ত ফিল করছেন, দেখেন আমরা ফিউশন 24 এই জিনিসটাই চেয়েছি, যেন আমাদের প্রিয় মানুষগুলোর মাঝে আমরা সেই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য, যেন প্রিয় মানুষ কাছে, যে আমরা আজও আমাদের হৃদয়ে সেই মানুষগুলোকেই বাস করে, আমরা যত ব্যস্ততা থাকি না কেন। আসলে শামীম ভাই, হুম, প্রতিটা শুনছি। মানুষ আমরা চেষ্টা করি যেন আমরা আমাদের প্রিয় মানুষগুলো ভালো থাকে।
আবার আমরা নিজেরাও চেষ্টা করি যেন আমাদের পরিবারটা ভালো থাকে, সবকিছু মিলিয়ে আমাদের পৃথিবীটা। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ক্যাম্পাস লাইফ, ক্যাম্পাস জীবনটা শেষ করার পরে আমরা আসলে কোন দিকে আমরা পা দিলে আমাদের জীবনটা সুন্দর হবে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এখানে আসলে কয়েকটা বিষয় চলে আসে। প্রশ্নটা মানে খুব সহজ না। তুমি যে প্রশ্নটা করেছো এটা আসলে অনুধাবনের ব্যাপারটা চলে আসে, যে কোন বিষয়ে মানে পড়াশোনার পরে যে কি করা উচিত। আসলে পড়াশোনা শেষ করার পরে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা খুব সংকটময় মুহূর্ত আসে। অর্থাৎ যখন পড়াশোনা শেষ হয়, পড়াশোনা তো শেষ নাই কিন্তু একাডেমিক্যালি যখন দেখা গেল যে একজন শিক্ষার্থী মাস্টার্স অথবা অনার্স কমপ্লিট করলো, তখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তার পরিবার অথবা সমাজের মানুষ মনে করে যে সে এখন একটা চাকরিতে ঢুকবে, এবং তাকে কিন্তু এটা একটা মেন্টালি স্ট্রেস তৈরি করে এই বিষয়টা। যে যতদিন সে চাকরি না পায়, মানুষকে যখন বলে যে তুমি এখন কি করছো, কোথায় আছো, তখন সে বলতে পারে না সহজে যে আমি এখনো চাকরি পাই নাই, চাকরি খুঁজছি। হ্যাঁ, কেউ কেউ হয়তো বা বলে যে এখনো তুমি চাকরি পাওনি। তো এই যে বিষয়গুলো, রাইট। এগুলো একটা একটা মানসিক একটা যন্ত্রণা তৈরি করে। তা আমাদের দেশে, আমাদের এই দেশে এই বিষয়গুলো মানে আহ, একজন শিক্ষার্থীকে কি পড়াশোনা করে চাকরি করতেই হবে এরকম তো কোনো মানে নেই। সে তো একজন উদ্যোক্তা হতে পারে নিজের থেকে। তো এই যে মোটিভেশনের যে জায়গাটা, এটা কিন্তু আমাদের সমাজে অনেক দুর্বল। আমরা কিন্তু অন্যকে মোটিভেট করতে পারি না সহজে। আমাদের সমাজ না, এখনো সেই ওই ক্ষেত্রে পর্যায়ে। সেই ক্ষেত্রে আমি আমি বলি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পরিবার থেকেও চাপ আসে। আপনি যে কথাটা বললেন তার সাথে কিন্তু রাইট। পরিবার থেকেও চাপ আসে, তুমি কখন চাকরি পাবা, কখন কি। আমাদের পরিবারগুলো আমাদের যে যারা আমরা লেখাপড়া করছি বের হওয়ার সাথে সাথে তুমি কেন চাকরিতে যাচ্ছ না, এটা কিন্তু পরিবার থেকে একটা চাপ থাকে। আসলে বিষয়টা পরিবারের ক্ষেত্রে কেমন হওয়া উচিত, বিষয়টা আমি আপনার কাছ থেকে হ্যাঁ, হ্যাঁ, একটু ক্লিয়ারলি। সেটাই। হ্যাঁ, আমি ওইটাই বলার চেষ্টা করছি যে পরিবার থেকে যে চাপটা থাকে সেটা আসলে আরো ভয়াবহ। মানে বাইরের মানুষ বললে তো মোটামুটি হজম করা যায় একটা বিষয়, কিন্তু বাড়ির মানুষগুলো বললে, কাছের মানুষ, আপন মানুষগুলো যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারা বললে আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে একটা আরো মানসিক যন্ত্রণা, মানসিক চাপটা আরো বেড়ে যায়। তো সেক্ষেত্রে যে পরিবারের যে চাওয়াটা সেটাকে বাস্তবায়ন করা, এটা ওই সময়টা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এবং যতদিন পর্যন্ত না হয় সেটা, সেই চাকরিটা না পাচ্ছে। তো পরিবার যে চাপটা, আমি পরিবারের থেকে যে চাপের কথাটা বলছি, এটা আসলে কোনো পরিবার যদি নাও বলে তারপরেও আলটিমেটলি নিজের থেকে একটা ইয়ে চলে আসে যে আবার অনেক পরিবার বলে যে তোমার তো পড়াশোনা শেষ হলো, এখন নিজের খরচ নিজেকেই জোগাড় করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে অনুপ্রেরণা না, এগুলা আসলে সামনে আরো বিপদের দিকে ফেলে দেওয়া। তো আমি মনে করি যে প্রত্যেকটা বাবা মারই আসলে এই ধরনের প্রেশার না দিয়ে তাদের সন্তানদেরকে বলা উচিত যে তোমার পড়াশোনাটা জানার জন্য, শেখার জন্য, এবং এখন তোমার নিজের জীবন গড়ার জন্য কিছু করা উচিত। সেটা তুমি যেটা যে কাজটা যেভাবে করবে সেভাবে তুমি তোমার নিজের জীবনটাকে গড়তে পারবে। এখন তুমি আস্তে ধীরে সুস্থে এটা ডিসাইড করো। আর যেহেতু পড়াশোনা শেষ করে একটা কিছু করা, এটা সোশ্যাল স্ট্যাটাসের সঙ্গে জড়িত, এজন্য আমার মনে হয় না যে এটা নিয়ে এত বলার কিছু আছে। এটা তো প্রত্যেকেই এমনি এমনিতে চেষ্টা করবে। একটা শিক্ষার্থী যখন পড়াশোনা শেষ করে, সেও কিন্তু নিজের থেকে বেকার থাকতে চায় না। সেও চায় যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বলি যে আমি অমুক জায়গায় চাকরি করছি, আমি অমুক অফিসের এক্সিকিউটিভ হিসাবে রাইট। আছি। এটা কিন্তু সবাই চায়। তো এই জন্য আমার মনে হয় না যে এটাকে আবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নতুন করে মনে করে দেওয়া, আসলে মনে করিয়ে দেওয়া মানে তাকে আসলে একটা ক্ষত জায়গাতে আঘাত করা। আমার কাছে সেটা মনে হয়, কারণ সে তো তার নিজের লাইফ নিয়ে এমনি চিন্তিত আছে। তো এই ক্ষেত্রে এই সময়টাতে মোটিভেশন দরকার, অনুপ্রেরণা দরকার। তো কাছের মানুষগুলোকে অনুপ্রেরণা দিতে হবে। অনেক ঘটনায় তো এরকম ঘটে, দেখা গেল যে এই বয়সের একটা ছেলের একটা অ্যাফেয়ার ছিল একটা মেয়ের সঙ্গে, থাকতেই পারে। তো তখন দেখা গেল যে সেই মেয়েটা বলল যে আমার বিয়ে শাদী ঠিক হয়েছে বাসার থেকে, বাবা তো বলে দিয়েছে বেকার ছেলের সঙ্গে বিয়ে দিবে না, তুমি তো চাকরি পাচ্ছ না, তো ঠিক আছে, আমার ওখানে বিয়ে ঠিক হয়েছে, আমার ওখানে বিয়ে করতে হবে। তখন আরো কতটা স্ট্রেস তৈরি হতে পারে একটা মানুষের জীবনে, এটা আসলে দুর্বিষহ। যদিও এটা আমরা সিনেমা নাটকে কিন্তু এগুলা দেখি, হাজার দেখলেও এটা বাস্তবতা থেকে কিন্তু এগুলো এসেছে। তো এই জন্য আমি অনুরোধ করব সমস্ত অভিভাবকদের যে আপনারা আপনাদের সন্তানদের যদি সবচেয়ে কাছের বন্ধু হতে পারেন,
তাহলে তারা আপনারা সবচেয়ে কাছের শুভাকাঙ্ক্ষী হতে পারেন। এটা হওয়াটা আসলে আপনি যদি মনে করলেন যে আমি সন্তানের জন্মদাতা, আমি পিতা, আমি মাতা, আমার তো তাদের জন্য অবদান আমার এমনিতে কম না। আসলে সন্তান জন্ম দেওয়ার পরে তাকে মানুষ হিসাবে গড়ে তোলাটাই হলো আপনার সবচেয়ে বড় কাজ। যদি মানুষ হিসাবে গড়ে না তুলতে পারেন, তো শুধু জন্ম দেওয়ার মধ্যে আসলে তেমন কোনো আসলে আপনার মানে বিশেষ কিছু যে আপনার প্রাপ্তি সেটা ঘটবে না। আপনি যদি আপনার জীবনের বড় কিছু প্রাপ্তি ঘটাতে চান, তাহলে আপনার সন্তানকে না মানুষ মুস্তাফিজ ভাই, এখানে এখানে আপনার কথা আহ, ঠিক আছে। তারপর বিষয়টা হলো আমাদের সেখানে কিন্তু দারিদ্রতা অনেক কিছু কিন্তু নির্ভর করে। আমাদের দেশে যেমন চাকরির বর্তমানে খুব সমস্যা। আমাদের অসংখ্য বেকার বেকার ছেলেরা আছে। যেমন আপনি একটা কথা বলেছেন যে আসলে আমাদেরকে মোটিভেটেড করার জন্য, যে যারা পাশ করে বের হওয়ার সাথে সাথে তাদেরকে মোটিভেট, তাদেরকে চাকরির জন্য প্রেশার না দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় পারিবারিক অসচ্ছলতার কারণে কিন্তু অনেকে চাকরির জন্য অনেক বাবা মা তাকে সন্তানকে চাপ দেয়। আচ্ছা, এটা একটা ভিন্ন বিষয়। যাই হোক, আমরা এই বিষয়ে প্রিয় দর্শক, আমাদের মুস্তাফিজুর রহমান ভাই অনেক কিছু আমাদেরকে বলেছেন, আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমরা মনে করি প্রতিটা মানুষকেই, প্রতিটা ছাত্রকেই, ছাত্রছাত্রীকে সুযোগ দিতে হবে। যদি সুযোগ দেয় তাহলে আমরা ভালো পথে যেতে পারবো। আমাদেরকে সময় দিলে, সুযোগ দিলে, যেহেতু আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে তরুণ প্রজন্মরা যারা আছে তারা কেউই বেকার থাকতে চায় না, যারা লেখাপড়া করে। যে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই যে কথাটা বলেছেন, তার কথা অনুযায়ী আমি কথাটা বলছি। যদি আমাদেরকে যদি সময় সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা অনেকেই অনেক কিছু উদ্যোক্তা হতে পারি। তারপরে আমরা শুধু লেখাপড়া করলে যে আপনার চাকরি করতে হবে তা না, কিন্তু সেখানে কিন্তু আমাদের অনেক কিছু খোলা আছে, রাস্তা খোলা আছে। কেউ আমরা ইচ্ছে করলে ব্যবসা বাণিজ্য করতে পারি, বড় কিছু করতে পারি, আর যাই হোক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যাই হোক ভাই, আমরা যদি এখন প্রফেশনের ক্ষেত্রে বলতে যাই, আপনি আমাদেরকে যে কথাটা বলেছেন যে লেখাপড়া, লেখাপড়া শেষে আমাদের চাকরি, সেখানে যদি আমাদের প্রিয় মানুষগুলো, যে বন্ধু বান্ধব গুলো আপনি যে কথাটা বলেছেন মোটিভেট করার জন্য, সেই ক্ষেত্রে পরিবারকে, একটা ছেলে তার পরিবারকে কিভাবে বোঝালে তার পরিবার আহ তার কথাগুলো বুঝতে পারবে? আপনার কাছে কি মনে হয়, কিভাবে বললে মনে হয় পরিবার বুঝতে পারবে যে না, বাংলাদেশের অবস্থায় আসলে একটা ছেলের চাকরি পাওয়াটা তো সহজ না? বিষয়টা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এটা তো আসলে এটা একটা বাস্তব চিত্র সব জায়গাতেই, সারা দেশেই। এখন বিষয়টা হলো যে চাকরি কেন হচ্ছে না, এটা একটা প্রশ্ন। যে সবার দেখা গেল যে প্রথমেই বেশ কয়েকবার চেষ্টা করতে করতে একবার হচ্ছে। তো এখন আমাদের যে ব্যাপারটা সেটা হলো যে আমরা পড়াশোনা করছি, কিন্তু দক্ষ জনবল হিসাবে তৈরি হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে রাইট। আমি শুধু যদি বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু দক্ষ জনবল হিসাবে নিজেকে তৈরি করাটা খুব কঠিন, তাই না? দেখো যে আমি যদি টিচিং এ যাই, তাহলে আমার কি শুধু বইয়ের পড়াটাকে আমার টিচিং কে এনরিচ করতে পারবে? কখনোই না। আমাকে এটা আর্টিস্টিক করতে হবে, এটা শৈল্পিক করতে হবে। শৈল্পিক করার জন্য আমাকে আর্টিস্ট হতে হবে, যে আমি নিজের মতো করে এটাকে সাজাবো, আমার ক্রিয়েটিভিটি এই জায়গাতে কাজে লাগাতে হবে। তো এই যে দক্ষতার যে বিষয়টা, স্কিল্ড, যেমন ইউরোপ আমেরিকাতে দেশগুলো এত উন্নত কেন? কারণ ওখানে স্কিল্ড মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের যে শিক্ষা ব্যবস্থা, তারা যখন লেখাপড়া করছে তখন তাদের যে লেখাপড়ার সাথে সাথে ব্যবহারিক জ্ঞানটা তাদের অনেক বেশি দেওয়া হচ্ছে। তারা ক্লাসে যে বিষয়টাতে পড়ছে সেটার উপরে আবার ব্যবহারিক কাজগুলো তৎক্ষণাৎ তারা করে রাইট। ফেলছে। তার আমি এই জিনিসটাই আমরা বোঝাতে চাচ্ছি যে আসলে লেখাপড়া করলে হবে না। যদি আমাদের বর্তমানে কারিগরি শিক্ষা যারা আপনার লেখাপড়া করছে, আমরা দেখতেছি খুব সহজেই ওরা কিন্তু নিজেকে গড়ে তুলতে পারছে। হ্যাঁ, সেটাই তো আপনি বোঝাতে চাচ্ছেন আমাদের, হ্যাঁ, রাইট। এমন কিছু? আচ্ছা যে আচ্ছা। হাতে আচ্ছা কলমে আ- শিক্ষা যেটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা অনুষ্ঠানে আজকে অনেক কিছু জানতে পারলাম। যেহেতু আমরা আজকে আপনার কাছ থেকে এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য একটাই, যেন আপনি যেহেতু একজন শিক্ষক মানুষ, আপনি একজন প্রভাষক হিসেবে আছেন বেড়ামারা সরকারি কলেজে, সেই জন্য আমরা আসলে আপনার কাছ থেকে একটু কথাগুলি জানলাম। আচ্ছা, এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনি একজন শিক্ষক। আপনার পার্সোনাল লাইফে আমরা চলে যাচ্ছি। আপনি একজন শিক্ষক, আমরা জানি আপনার ওয়াইফ একজন ডাক্তার। সেক্ষেত্রে আপনাদের কেমন, কি মনে হচ্ছে যে ডাক্তার শিক্ষক এর মাঝে কি কোনো সমস্যা হয় মনে হয়? হ্যাঁ, এটা একটা অনেক ভালো একটা প্রশ্ন করেছো আসলে।
অনেকে এটা ভাবে যে দুইজনের দুই রকম প্রফেশন, অথবা দুই জায়গায় থাকলে, দুই জায়গায় চাকরি করলে এরকম একটা সমস্যা যে হয় না তা না, অনেক ক্ষেত্রে আমরা সমস্যা দেখিও, দুই রকম প্রফেশনের ফ্যামিলি অ্যাডজাস্টমেন্টটা খুব একটা ভালো হয় না। তা আমাদের যে বিষয়টি সেটা হলো যে আমরা দুইজনই দুইজনকে আসলে বুঝি, দুইজনে দুইজনকে অনেক ছাড় দেই, অনেক স্যাক্রিফাইসও করি, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক হাই। যেটা হলো যে আমি যে কাজগুলো করছি, আমার এই কাজগুলোকে আমার ওয়াইফের সাপোর্ট আছে। সাপোর্ট না থাকলে কিন্তু আমি করতে পারতাম না। বাস্তবতা তো আসলে যেটা বলে যে এটার জন্য সাপোর্ট দরকার হয়। তো সেও চায় যে আমি আমার ক্রিয়েটিভিটি গুলো বিভিন্ন রকম ভাবে প্রকাশ করি, এর মাধ্যম দিয়ে আমি সামনের দিকে আগাই। তো এই জন্য আমাদের আসলে এই যে মতের মিল, এবং একজন আরেকজনের পেশাকে যে রেসপেক্ট করি, সে আমার পেশাকে রেসপেক্ট করে, আমি তার পেশাকে রেসপেক্ট করি, এই জায়গা থেকে আসলে আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। ইনশাল্লাহ আমাদের পরিবারে আমাদের দুইটা সন্তানও আছে, আমার দুইটা মেয়ে, তারাও খুব সুন্দরভাবেই তারা বড় হচ্ছে, তাদের উপরেও ইনশাল্লাহ কোনো ইফেক্ট পড়ছে না। আসলে মূল বিষয়টা হলো যে প্রত্যেকটা ফ্যামিলির স্বামী স্ত্রী যদি তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক থাকে, আমার মনে হয় না যে আর কোথাও কোনো সমস্যা আছে। মানে একজন আরেকজনকে ছাড় দেওয়ার যে মানসিকতা, সেটা তৈরি করতে হবে। এটা থাকলে, আর যদি দুইজনই অ্যাডামেন্ট হয় যে না আমি এটা ছাড় দেবো না, সে বললো আমি এটা পারবো না, তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। এই কনফ্লিক্ট তৈরি হয়ে গেলে কি হয় যে সেই ফ্যামিলিটা আস্তে আস্তে মানে অন্যদিকে চলে যায়, যে সেই ফ্যামিলিটা হয়তোবা তাদের মধ্যে সেপারেশন হতে পারে, অথবা আমাদের দেশের প্রেক্ষাপট থেকে যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের চোখে পড়ে সেগুলো আসতে পারে। কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা নিজেদেরকে বোঝার, নিজেদেরকে জানার, এবং নিজেদেরকে সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করি। এবং আমরা আরেকটা বিষয় হলো যে আমরা সমন্বয় করে চলি এবং আলোচনা করি, যেটা সবচেয়ে বেশি দরকার। যে কোনো একটা বিষয়, যেমন আমি আমার মিসেস যদি দুইজন দুই জায়গাতে থাকছি প্রফেশনাল কারণে, কিন্তু থাকলেও তারপরেও যদি আমি কোনো একটা কাজ করি, কোথাও একটা যাচ্ছি, আমি কিন্তু তাকে এখান থেকে বলে যাচ্ছি যে আমি আজকে আমার অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, আমি সকালে যাব। তখন আমার মিসেস কিন্তু সকালবেলা আমাকে ঘুম থেকে ফোন দিয়ে ডেকে দিচ্ছে, যে কাজটা এখানে থাকলে সে করতো, সে কিন্তু দূরে থাকলেও সেটা করছে। আবার সেও যদি কোথাও যাচ্ছে, তাহলে আমি কিন্তু ফোন দিয়ে যাওয়ার পরে পৌঁছাইছে, ঠিক মতো পৌঁছাইছে কিনা, তারপরে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি কিন্তু ফোনে এগুলা জানার চেষ্টা করছি, খোঁজ নিচ্ছি। এগুলা না নিলেও কিন্তু সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। কিন্তু এই যে বিষয়টা, এটা একটা হলো মানে পার্ট অফ রেসপন্সিবিলিটি টু ইচ আদার, মানে একজন আরেকজনের উপরে একটা দায়বদ্ধতা, একটা দায়িত্ব আসলে এটা এটা অটোমেটিক্যালি চলে আসে। এটা এরকম না যে গ্রামাটিক্যালি আমাকে এখন এটা বলতে হবে, তখন সেটা বলতে হবে। এটা আসলে ন্যাচারালি হাজবেন্ড টু ওয়াইফের মধ্যে এটা কাজ করে, এটাই স্বাভাবিক। খুব সুন্দর, খুব সুন্দর করে বললেন আপনার কথাগুলো। আপনার কিছু স্মৃতিময় মুহূর্ত যেগুলো আপনার হৃদয়ে সব সময় মনে পড়ে, এমন কিছু স্মৃতি আপনার আমাদেরকে বলুন। আমার আসলে সব সময় মনে পড়ে বলতে আমার আসলে অনেক স্মৃতির মুহূর্ত আছে, অনেক মজার মজার ঘটনাও আছে। তো আমরা সবচেয়ে একটা স্মৃতি, শুনতে যাচ্ছি, সবচেয়ে সবচেয়ে প্রিয় একটা স্মৃতি, সবচেয়ে প্রিয় হ্যাঁ, সবচেয়ে মুহূর্তটা। প্রিয় মুহূর্ত আসলে সেটা বলা যায় যে আমার বিয়ের সময়টা ছিল। মানে এটা মানে হঠাৎ করেই, হুট করেই, মানে কোনো প্রিপারেশন ছাড়া, কোনো প্ল্যান ছাড়াই মানে এটা হয়েছিল। তো আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এটা বুঝতে পেরেছিলাম সেই বিয়ের পরে। তা যেহেতু আচ্ছা আমার আচ্ছা। স্টুডেন্ট লাইফ ছিল ওই সময়, একটা মানে অনেক সংগ্রাম, অনেক স্ট্রাগল, অনেক কিছুই করতে হয়েছে ওই সময়টা। এবং বারবার শুধু নিজের ভুলটাকে মনে হয়েছে যে এটা আসলে এই সময়টাতে উচিত হয়নি, এবং আমি চেষ্টা করেছি সেই সময় যে, এবং সেটাও আমি যদি পজিটিভলি দেখি, তাহলে আমার মিসেস কিন্তু আমার জন্য একটা মোটিভেশন ছিল যে আমি তারপরে আমি নিজের প্রফেশনের প্রতি আরো মানে আমি সামনে ভালো কিছু করতে হবে, অনেক দূর যেতে হবে, এটা তখন কিন্তু আরো বেশি বেশি ভেবেছি, এবং চেষ্টা করেছি। আমি ওই সময় তো তখন একদম 100% বেকার। তো তারপরেও আমি চেষ্টা করেছি যে টিউশনি করে আমি
মানে একটা সাপোর্ট তৈরি করা। আমি ঢাকাতে ওই সময় অনেক টিউশনি করেছি, মানে ছাত্র থাকা অবস্থায়। ওই জন্য আমি এখন আর কোনো প্রাইভেট পড়াই না, আমি ওইটা টোটালি ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি। তো এখন হলো যে আমার বিষয়টা হলো যে আমি এখন লাইফটাকে ফিল করি, আমি আমার লাইফকে এনজয় করি। এই জন্য আমি টিচিং এর বাইরে ওই কাজগুলো করি, আর টিউশনি বন্ধ। তো যাই হোক, এই যে স্মরণীয় মুহূর্ত আসলে আসলে ওই দিনটাতে ছিল আমাদের দুজনের কাছেই। আমি আমার মনে হয় আমার মিসেসও সেই কথাটাই বলবে যে আমাদের আসলে ওই সময়টা মানে হুট করে একটা সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী বিয়েটা হয়েছিল। এটা নিঃসন্দেহে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আরো অনেক ঘটনা বিভিন্ন সময় আছে, তা হয়তোবা এখন এই মুহূর্তে সেইভাবে মাথায় আসছে না। মানে সিকোয়েন্স অনুযায়ী আসলে এই স্মৃতিচারণ গুলো আসে, কোন একটা গল্প অথবা কোন একটা কিছু থেকে কথার প্রসঙ্গে স্মৃতিচারণ গুলো চলে আসে, এখন ওইভাবে তা আসলে হবে না। আর আরেকটা বিষয় হলো যে আরেকটা স্মরণীয় ঘটনা বলা যায় যে আমি ঢাকাতে একবার সড়ক দুর্ঘটনায় আমি ইয়ে হয়েছিলাম, সড়ক দুর্ঘটনা ঘটেছিল যে আমি একবার বাসে ঢাকা থেকে মানে শ্যামলী থেকে মিরপুরে যাওয়ার সময়, মিরপুর 10 নম্বরে যাওয়া, মিরপুর 1 নম্বরে সরি যাওয়ার সময় ওই আমি যে বাসে আসছিলাম সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল। তো সেইটা হলো যে বাস যখন বাস অ্যাক্সিডেন্ট করলো তখন বাসের গ্লাস ক্লাস সব ভেঙে গেল। তো আমি ওই সময় থেকে আমি তখন যদিও আমার বয়স কম, কিন্তু তারপরেও আমি তাড়াতাড়ি করে নেমে আমি মানুষগুলোকে ধরার চেষ্টা করছি। অনেকেরই কেটে গিয়েছে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, সবকিছু ইয়ে হচ্ছে। তো আমাকে আমি ওই কাজগুলো করছি, এমন সময় এক ভদ্রলোক আমাকে বললো যে আপনার তো মুখ দিয়ে মানে আপনার এই ঠোঁটের নিচ দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। তো আমিও তখন বুঝতে পারি না যে আমার কিছু হয়েছে, পরে হাত দিয়ে দেখি যে আসলে তো অনেকখানি মনে হচ্ছে কেটে গিয়েছে। তো আমি তারপরে দুঃসময়ের তারপরে স্মৃতি এটা, একটু মানসিক এটা ভাবে তখন দুর্বল হয়ে দুঃসময়ের গেলাম, যখন স্মৃতি। জানলাম যে আমি নিজে আহত। তো তারপরে আমি ওখান থেকে একটা ক্লিনিক ছিল ওখানে গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে ক্লিনিকের একজন নার্স, উনি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে আমাকে মানে ওই তোমরা এগুলা ভালো বুঝবে যে সেলাই টেলাই দেওয়ার যে তোমাদের ইয়েগুলো, যে যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো নিয়ে, এগুলো দেখেই আমার একটু ভয় লেগে গেল। তো নার্সটার চেহারাও ছিল চরম ভয়ঙ্কর। তো যাই হোক, এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তো সেই সময় আমার মনে হলো যে আমার দুনিয়াতে কেউ নাই। তো পরবর্তীতে আমি এই নার্সটাকে বললাম যে আপনার ডাক্তার কোথায় লাগবে না, এটা আমি করে দিচ্ছি। তাই বললাম না, ডাক্তার ছাড়া আমি সেলাই করাবো না। তো আচ্ছা। উনি তখন বললো ঠিক আছে তাহলে বসেন। আমি তখন ওই বসতে বললো, তখন আমি ওখানে আসছিলাম, মানে আমি ওনার কাছে সেলাই করাবো না। আমি মনে হলো যে উনি আবার অন্য যে কাউকে ডাক্তার বানায়, মানে ফেক ডাক্তার বানায় আমার কাছে নিয়ে আসবেন। তো আমি ওখান থেকে ইবনে সিনাতে গেলাম, কল্যাণপুরে যে ইবনে সিনা হসপিটালটা। ওখানে যাওয়ার পরে ইমার্জেন্সিতে যাওয়ার পরে ওখানে ইমার্জেন্সি ডাক্তার ছিল, ওনারা খুব ভালো ভদ্রভাবে রেজিস্টার্ড ডাক্তার, ওনারা তো ভালোভাবে ইয়ে করবে। তো আমাকে বলে যে আপনার কিচ্ছু সমস্যা নেই, একদম ভয় পাবেন না, জাস্ট সিম্পল একটা একটা স্টিচ দিলে আপনার হয়ে যাবে। তা আমি আমার এক পরিচিত এক ছোট ভাইকে আমি ডাক দিয়েছিলাম, ওখানেই আমাদের মেসেই থাকতো। সে আসার পরে সে আমাকে তো সাপোর্ট দেওয়ার জন্য এসেছে, মানে সাহস দেওয়ার জন্য। তো আমি, সে আমার হাত ধরেছিল। তো ডাক্তার আমার স্টিচ দিচ্ছে, তো ডাক্তার ওই একটা স্টিচের কথা বলে 8টা স্টিচ দিয়েছিল আমাকে, আসলে ওটা বলেনি যাতে আমি ভয় না পাই। তো আমি খেয়াল করে দেখছি যে ওই আমার ওই সাথে যে ছেলেটা ছিল সে আর নাই, মানে হাতটা দেখা যায়। পরে সাইডে তাকাই দেখেছি যে সেও মানে আমার ওটা দেখে নার্ভাস হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাকে আমার পাশের বেডে শোয়া দিয়েছে। এটা আসলে আমার কাছে খুব মজার একটা ঘটনা ছিল যে আমাকে আসলে সাহস দিতে এসে সে নিজেই মাথা ঘুরে পড়ে গিয়েছে। নিজে। তো এটা আমি এখনো ভুলতে পারি না এই ঘটনাটা, এবং তাকে দেখা হলে খুব মানে তার সুন্দর, সঙ্গে মাঝে মাঝে খুব কথা হলে সুন্দর, আমি বলি। সুন্দর একটি মুহূর্তের কথা আমাদেরকে বলেছেন। প্রিয় তো দর্শক, আসলে প্রতিটা মানুষের যদি ইচ্ছে থাকে, প্রতিটা মানুষ যদি তার কর্মদক্ষতা, তার মেধাকে কাজে লাগায়, তাহলে সেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে। আমরা মুস্তাফিজুর রহমান শামীম ভাইয়ের কাছ থেকে এবং আমাদের প্রিয় স্যারের কাছ থেকে যদি আমরা তার জীবন ইতিহাসটা আমরা শুনি এবং জানতে পারি, তাহলে আমরা কি পেলাম? আমরা দেখতে পেলাম যে সে অল্প বয়সে বিয়ে করেছে, তারপরে সে তার
লাইফে অসংখ্য প্রাইভেট পড়িয়েছে, জীবনের সাথে সংগ্রাম করেছে। আজকে মুস্তাফিজুর রহমান কিন্তু এভাবে তৈরি হয়নি। মুস্তাফিজুর রহমান শামীম তার এই জীবনকে সাজাতে তার অসংখ্য পরিশ্রম করতে হয়েছে। স্কুল জীবন, কলেজ জীবন, তারপরে বিশ্ববিদ্যালয় জীবন, তারপরে বিয়ে শাদী, তারপরে একজন স্কুলের শিক্ষক, তারপরে একজন কলেজের প্রভাষক হিসেবে সে বর্তমানে খ্যাতি অর্জন করেছেন এবং তার নামের পাশে সে অসংখ্য খ্যাতি অর্জন করেছেন। তার নামের পাশে এখন একজন কলামিস্ট, একজন লেখক, একজন গায়ক, একজন শিক্ষক। আসলে এই নামগুলি এভাবেই আসে না। যদি তার মেধা পরিশ্রমকে আমরা কাজে না লাগাই, তাহলে আমরা কখনোই আমাদের জীবন সংগ্রামে আমরা জয়ী হতে পারবো না। শামীম ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আপনাকে ফিজি নিউজ 24 এর পক্ষ থেকে অবশ্যই লাল গোলাপের শুভেচ্ছা, কারণ আপনি আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন সেটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদের দর্শকদেরকে নিশ্চয় মুগ্ধ করবে। আপনি আমাদের যেহেতু একজন শিক্ষক মানুষ হিসেবে আমরা আপনার কাছ থেকে আমরা জানবো আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তিক কথাগুলো, মানে লাস্ট কথা হবে, আমরা কিভাবে চললে আমাদের নতুন প্রজন্ম, আমাদের বাচ্চারা, আমাদের যে বর্তমানের যে ছেলে মেয়েরা আছে তারা কিভাবে সুন্দর একটি আগামী ভবিষ্যৎ দেখতে পারবে। আমরা আপনার কথার সাথে সাথে অনুষ্ঠান শেষ করে দেব। তার আগে প্রিয় দর্শক, আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের অনুষ্ঠান আগামী পর্ব আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, আপনারা দেখবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। শামীম সাহেবের সাথে কথা শেষ এখানেই। ভাই, আপনি শুরু করেন। হ্যাঁ, ধন্যবাদ অপু। আসলে সর্বশেষ যেটা বলতে হয় যে আহ, আহ, কিভাবে আসলে একজন মানুষ, একজন শিশু কিভাবে তারকে যেটা আহ, মানে সুন্দর ভবিষ্যৎ হতে পারে, কিভাবে তৈরি করা যেতে পারে, এটার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে আহ, শিশুদেরকে এমন ভাবে বড় করতে হবে তারা যেন আহ, মানে নিজের ভিতরে অহমিকা বোধটা তৈরি করতে না পারে। মানে ভালো মানুষের যে গুণাগুণ সেটা তার মধ্যে থাকবে, প্রথম কথা হলো এটা। তো বাচ্চাদের ভিতরে যদি অহমিকা বোধ কাজ করে তাহলে সেই বাচ্চা যত বড় হয় ততটাই আসলে আস্তে আস্তে অন্যরকম হয়ে যেতে পারে। আমরা শিশুরা তো জন্মের পরে তো তারা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আস্তে আস্তে তারা যখন বড় হয় তারা বিভিন্ন ভাবে তারা বিভিন্ন দিকে তারা প্রলোভিত হয়, বিভিন্ন খারাপ কাজের সঙ্গে তারা লিপ্ত হয়। তো সমাজে আমাদের পরিবারের যে অবদানটা, পারিবারিক শিক্ষার যে ব্যাপারটা, আমি এক কথায় বলবো যে আপনার শিশুকে যদি আপনি একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে যে পরিবার হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্কুল আর বাবা মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। এই বিষয়টা আপনি সবসময় মনে রাখবেন, আপনারা সবসময় মনে রাখবেন। এটা মনে রাখলেই কোনো পরিবারের সন্তানরাই আসলে বিপথে যাবে না, কুপথে যাবে না। ধন্যবাদ দর্শকদের যারা আমাদের দেখছিলেন, আর ফিজিও নিউজ 24 এর যারা আছেন বাংলাদেশের সহ দেশের বাইরে যারা যুক্ত হয়েছিলেন, সমস্ত ফিজিওথেরাপি চিকিৎসক সহ আরো যারা চিকিৎসক যারা ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকের যে সঞ্চালক আমাদের অপু, সে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে এবং এই অনুষ্ঠানটি আমি এর আগেও কিছু এপিসোড দেখেছি। তো তাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো সব দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।